কনফারেন্স এন্ড বুক চ্যাপ্টার, চারটা জিনিস খুব সংক্ষেপে আমরা এটা আলোচনা করব, কারণ এখন আমরা রান্না শুরু করিনি, আগে তো রান্না করতে হবে, রান্না না করে পরিবেশনটা করবো কি, রাইট? তবে রান্না হয়েছে সুন্দর, করবেন না একটা ভুল, পরিবেশন করার সময় যদি সেখানে থাকে এই ম্যাডামটা ধরে ফেলবে চুল, তখন কিন্তু দেখা গেল সব শেষ, তাই না? তো রিসার্চ আপনারা করেছেন, এখন পরিবেশন করার সময় ডিফেন্স দ্যাট ইজ ডিসার্টেশন বা থিসিসে একটা ভুল হয়ে গেছে, একাধিক ভুল, আপনার ওখান থেকে ভেঙে ভেঙে 4-5টা পেপার হয়েছে, ওখানে একটু ভুল আছে, একই অবস্থায় কনফারেন্সে গেছেন সেখানে একটা ভুল আছে, আবার ওখান থেকে বুক চ্যাপ্টারে ভুল আছে, হবে না। সুতরাং ওভারঅল 4টা বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আমি হোপফুলি যারা পিএইচডি করেছেন, অনেক সময় তারাও আরেকটা পিএইচডি করতে পারেন, কারণ আমি অনেককে জানি 3টা পর্যন্ত পিএইচডি করেছে। I know some of the people they have done 3 PhD, 2 postdoctorate with some new insights. However, so PhD, paper, conference and book chapter, এই 4টা বিষয় আমরা একটু ওভারভিউ টানবো, যে যার যেটা নিড সবটা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে হবে। হ্যাঁ, তো প্রথমত ডক্টর অফ ফিলসফি। সো আপনারা যারা এটা দুইটা আমাদের বাংলাদেশে এমফিলটা লাগে, মাস্টার্স অফ ফিলসফি লাগে, বাট রিসার্চ মাস্টার্স লাগে। আমার সুইডেন থেকে 2 বছরের এমএসসি আছে, সুতরাং তারা ওই শেষের 6 মাস থিসিস করায় এবং তাদের প্রোগ্রামটা মাস্টার্স অফ সায়েন্স, তার মানে ম্যাথমেটিক্যাল বেসড প্রোগ্রাম, এবং শেষের দিকে তাদের একটা রিসার্চ থাকে এবং রিসার্চটা খুবই রিগোরাস হয়। তো আইদার এমফিল অথবা রিসার্চ মাস্টার্স লাগে। আমাদের বাংলাদেশের যেহেতু ডিগ্রিগুলো অধিকাংশ ক্ষেত্রে রিসার্চ বেসড নয়, বিধায় বাইরে যে একটা এডিশনাল একটা মাস্টার্স করতে হয়, এবং তাও আবার কি 2 বছরে, কারণ 1 বছরের মাস্টার্স যাবে না, রাখবে যাওয়া আসার মধ্যেই শেষ। সুতরাং 2 বছরের একটা এমএসসি যদি থাকে রিসার্চ মাস্টার্স অথবা এমফিল, অনেক সময় এমফিল থেকে সরাসরি অনেকে যেতে পারে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে, এটা একটা বিষয়। এরপরে কোর্স ওয়ার্ক আছে। সো 2টা ওয়ে আছে, পরে বলবো। সো আমার ইউনিভার্সিটিতে কোর্স ওয়ার্ক ছিল 4টা, এবং আমরা সবাই শিক্ষক, আমিও শিক্ষক। সো 1 যুগেরও বেশি আমি শিক্ষকতায় আছি। আমি আমার স্টুডেন্টদেরকে জন্য ক্লাসে দিয়ে বলতে পারি ভালো করে পড়াশোনা করো। এখন আমি যদি ভালো করে পড়াশোনা না করি, ওদেরকে কেমন করে বলবো পড়াশোনা করো না কেন? ওই ইন্টেনশনটা মাথায় নিয়ে আমি এমন ভাবে কোর্স ওয়ার্ক গুলো করেছি, 4টাতে আমি সর্বোচ্চ গ্রেড পেয়েছি, কোন এক্সামে 100তে আমি 100 পেয়েছি, যেন আমি বলতে পারি যে ভালো করে পড়াশোনা করো। কারণ পিএইচডি হলো বুড়া বয়সের পড়াশোনা, অর্থাৎ আমি বুড়া বয়সে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করেছি, তুমিও ভালো করে পড়াশোনা করো। সো 4টা কোর্স ওয়ার্ক ছিল আমার, এটা ডিপেন্ড করে বিভিন্ন স্কুলে। এরপরে হচ্ছে থিসিস। আমাকে 1 লক্ষ ওয়ার্ডের মধ্যেই একটা থিসিস লিখতে হয়েছিল। মাস্টার্সের থিসিসটা অনলাইনে আছে, সুইডেন থেকে যেটা করে আসছি, আর পিএইচডিটা 1 লক্ষ ওয়ার্ডের। সো থিসিস আমাদেরকে শেষের দিকে করতে হয়। আর একটা ব্যাপার হলো কনফারেন্সে যেতে হয়। আমি 2টো কনফারেন্সে গিয়েছিলাম, একটা ইন্দোনেশিয়া এবং আরেকটা হচ্ছে মালয়েশিয়া, এবং 2টো কনফারেন্সে আমার 2টো পেপারে বেস্ট পেপার পেয়েছিল। এর মাধ্যমে রিসার্চ কোলাবোরেশনটা অনেক বাড়ে। সুতরাং আপনি যারা পিএইচডি করতে চান, এই বিষয়গুলো কিন্তু লাগবে। যারা করেছেন অলরেডি তারা এই বিষয়গুলো জানে। আর পাবলিকেশন, আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে থিসিস ছাড়াও, কোর্স ওয়ার্ক ছাড়াও একটা পাবলিশড আর একটা সাবমিটেড। আলহামদুলিল্লাহ আমি 12টা পাবলিকেশন করছি, 1 ডজন রেকর্ড, 12টা পাবলিকেশন হয়েছে আমার এই পিএইচডি চলাকালীন সময়। সুতরাং আমি আশা করছি ইনশাআল্লাহ ডিস্টিংশন পাবো ইনশাআল্লাহ। এটা এই কারণে যে এটা আমার জীবনের একটা অর্জন থাকবে, আমি যেন ক্লাসে এসে বলতে পারি ভালো করে পড়াশোনা করো, এই জন্য। সো পিএইচডি বিষয়টা হলো এটা একটা স্বপ্ন, সবাই এটা অন্তরে ধারণ করে, কিন্তু সত্য হলো পিএইচডি করতে যে অনেকে পাগলও হয়ে গিয়েছে আমি দেখেছি, কারণ পড়াশোনার পেশাতে এত বেশি দিতে পারে না। অনেক পরিবারও ভেঙে গিয়েছে, একজন একাই পিএইচডি করতে যে আরেকজনকার হাত ধরে চলে গিয়েছে, এরকম হয়েছে অনেক। হ্যাঁ, এরকম হয়েছে অনেক। তো পিএইচডি মানে অনেক ব্যথা, অনেক বেদনা, এবং তার পরবর্তীতে মানুষ সামনে এটা দেখে ডক্টর অমুক, কিন্তু পেছনের এই দুঃখ বেদনা গুলো কেউ দেখতে চায় না। মানুষ এমনই আর কি। এনিওয়ে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি ইলানা মিন আমরিনা রাশাদা, সূরা কাহফের 10 নম্বর আয়াত। এই দোয়াটা আমি বেশি বেশি করে পড়তাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করে দেয়, এটাও আমি পড়তাম, সূরা তোহার আয়াত। এভাবে আমি আমার স্পিরিচুয়ালিটিকে দিয়ে আল্লাহর কাছে সাহায্য নিয়ে এই 3-3.5 বছর পার করেছি।
এটা আপনাদেরকে করতে হবে প্রত্যেকটা দিন। খুব কষ্ট, 1 মাস আপনি অনেক কিছু করেছেন, একদিনে সুপারভাইজারকে দেখানোর পরে কিচ্ছু হয়নি, হ্যাঁ, তারপরে ওই চিন্তা করে ভেঙে ভেঙে আসতে রুমে আসলে বাসায় আসার পরে ধাপ করে ব্যাগটা ফেলে দিয়ে ধাম করে শুয়ে পড়ে। এবং আপনাদের মেডিকেল সায়েন্সে পড়েন, আপনারা জানেন খুব চাপে থাকলে জ্বর সিটে ওঠে, তাই না? খুব চাপে থাকলে জ্বর সিটে ওঠে না? এর কারণ এখনো অনেকে আবিষ্কার করতে পারেনি, বাট খুব প্রেশারে থাকলে অনেক সময় জ্বর সিটে ওঠে, খুব প্রেশারের কারণে, যখন স্ট্রেস বেশি হয়। জ্বর সিটে উঠেছিল আমার, এবং আমি 3 দিন জ্বরেও ভুগেছিলাম। দিস দ্য রিয়ালিটি। এটা করতে হয় অনেক সময় এরকম। আর পেপারের ব্যাপারে বি কেয়ারফুল। স্যার যেটা বলেছে যে অনেক জার্নাল করবে, টাকা দাও ছাপাই দিই, সাবধান, ফ্রি দিল না, কারণ আপনাকে এই পেপার থেকে জাস্টিফাই করা হবে। অতএব নন ইন্ডেক্স জার্নাল, হ্যাঁ অনেক জার্নাল আছে নন ইন্ডেক্স, তারপরেও ভালো, ইন্ডেক্সে আসে নাই, যেমন ইন্টার সায়েন্সের অনেক জার্নাল আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আর ইন্ডেক্স জার্নালগুলো আমরা জানি যে ল্যান্ডসেট বা আরো নেচার, আরো অনেক অনেক বিষয় আছে, আপনারা ভালো জানেন। সুতরাং আপনি যে ফিল্ডের আছে সেই ফিল্ডের দেখবেন সব থেকে ভালো জার্নাল কোনটা, কারণ আপনাকে জাস্টিফাই করা হবে আপনার ফিল্ডের বেস্ট জার্নালে আপনার অবস্থান কেমন, অন্যটা দেখে লাভ নেই। আমার ফিল্ডের জার্নাল অফ ইসলামিক মার্কেটিং এখন টপ Q1 রিলিজিয়াস সাইড দৃষ্টিকোণ থেকে, আমাকে তো ল্যান্ডসেট দেখে লাভ নেই, বাট আপনার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ইকোনমিক্স যদি হয় আপনাকে ইকোনমিক্স জার্নালে যেতে হবে। সো আপনি দেখেন যে তার র্যাঙ্কিংটা কেমন। তবে একটা জিনিস বলি, আজকে 40টা পাবলিকেশনের উপর 44টা পাবলিকেশনের উপর দাঁড়িয়ে আরো 6টা পাইপলাইনে আছে, ইনশাআল্লাহ এই বছরে ইনশাআল্লাহ হাফ সেঞ্চুরি হয়ে যাবে। তো আমি সহজেই বলতে পারি, কিন্তু যখন আমি আজ থেকে আরো 13 বছর আগে শুরু করেছিলাম তখন কিন্তু শুধু এতটুকুই ছিল, একটা যদি পাবলিকেশন হতো, একটু আমার নামটা গুগলে থাকতো, দেখতে অনেক ভালো লাগতো। সুতরাং আগে শুরু করেন, শুরু করলে আস্তে আস্তে আপনি কিন্তু ভালো করবেন, ঠিক আছে? সুতরাং আবার একই বিষয়টা বললাম, এটা কিন্তু ব্যাপক একটা বিষয়। আপনি দারুণ রান্না করেছেন সুন্দর, স্বাদ হয়েছে সুন্দর, কিন্তু করেছেন একটা ভুল, তরকারিতে রেখেছেন একটা ভুল। অতএব সুতরাং ভালো রিসার্চ হয়েছে, সুতরাং ভালো একটা জায়গায় পাবলিশ করতে হবে ভালোভাবে, রাইট? আর এবার আসি কনফারেন্স। এই যে যখন কনফারেন্সে আপনারা যান, প্রেজেন্টেশন করতে হয়। আমি 8টা-9টা কনফারেন্সে গিয়েছিলাম, দেশে এবং দেশের বাইরে। রিসার্চের আউটলেট আমাকে করতে হবে, এবং সেখানে অনেকে ফিডব্যাক দেয় শেষের দিকে, যারা মডারেটর তারা দেয়, অডিয়েন্সও দেয়, রাইট? তারা দেয়। সুতরাং একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি কেউ কল্যাণ চায় আপনাকে কিন্তু পরামর্শ দিতেই পারে, সুতরাং এটা পজিটিভলি নেবেন। এটা তো অ্যাকচুয়ালি আপনাকে ব্লেম করছে না, করছে টোটাল একাডেমিয়াকে। সুতরাং আপনার অডিয়েন্সের একটা ইনপুট দ্যাট উইল বেনিফিট ইওর একাডেমিয়া, ইওর ইমপ্রুভমেন্ট, দ্যাট উইল নট নেসেসারিলি হার্ম ইউ, রাইট? সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, ফিডব্যাকটা। আর তারপরে কি কনফারেন্স প্রসিডিংয়ে এটা পাবলিশ হয়ে যাবে, অ্যাটলিস্ট প্রথমত দেখবে মানুষ। এবং কনফারেন্স প্রসিডিং থেকেও আমার অনেক পেপার ভালো ভালো জার্নালে চলে গেছে, কারণ অনেক এডিটর আছে তারা কনফারেন্স ওয়ার্ল্ডে কোথায় হয় তারা সবসময় দৃষ্টি রাখে, পরবর্তীতে ওইখান থেকে এই অথরকে মেইল করে যে তোমার এই পেপারটা আমার ভালো লাগছে, তুমি এই জার্নাল এই গাইডলাইনটা ফলো করে একটা পেপার পাঠিয়ে দাও। এমনও হয়েছে আমাদের লাইফে, আমি শেয়ার করতেছি। এবং একটা কনফারেন্সে গিয়েছিলাম, একজন আমেরিকান প্রফেসর আসছিল, বোদাগস্কি। সো আমার প্রেজেন্টেশনে থাকে, আমি সাস্টেনেবিলিটির উপরেই বলেছিলাম, কারণ আমি ওই যারা অনেকে গান শুনে তাই না, আকাশে বাতাসে, শেষে কিন্তু ভালোবাসি আর ভালোবাসি, মানে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সব শেষ, কিন্তু সর্বশেষ হলো ভালোবাসি ভালোবাসি, মানে ভালোবাসা ভালোবাসা। তার মানে কি ফোকাসটা কিন্তু ভালোবাসা, আর ব্যাকগ্রাউন্ড হলো আকাশ বাতাস পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি। সো আমি যেটাই বলি না কেন, আমি ফাইনালি ইন্টিগ্রেট করি সাস্টেনেবল। এটা আমি প্রথমে করেছিলাম। পরে ওই প্রফেসর লাঞ্চ আওয়ারে আমি এক কোণায় বসে আছি, সে আমার দিকে চলে গেছে, যে বললো যে আমার ইমেল অ্যাড্রেসটা নাও, নিয়ে নিলাম। তারপরে বললো তুমি আমাকে পরে লিখো, পরে আমি লিখলাম। লেখার পরে পরবর্তীতে সে একটা বইয়ের এডিটর, স্কোপাস ইন্ডেক্স একটা বইয়ের এডিটর, সে বললো যে আমরা একটা সাস্টেনেবল সেগমেন্টিং এর উপর একটা বই শুরু করছি, তুমি একটা চ্যাপ্টার দিও। দেখেন আমার কিন্তু একটা পাবলিকেশন হয়ে গেল।
ইউএসএ থেকে পাবলিশ। সুতরাং ইউএসএ থেকে আমার পাবলিশ আছে, আমেরিকা থেকে আছে, নিউজিল্যান্ড থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে, ইউকে থেকে আছে। এভাবে কি আপনি সারা ওয়ার্ল্ডে আপনাকে ছড়িয়ে দেন, সবাই আপনাকে জানে। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, রাইট? ওকে, আর তারপর যেটা বললাম, পরবর্তীতে এখান থেকে পাবলিকেশন হয়ে যাবে এবং নেটওয়ার্ক ভালো হবে, কার্ড ট্রান্সফার করা যাবে এবং দেখবেন রিলেশনশিপটা খুবই ডেভেলপ হয়। এবং এখান থেকে অনেকে রিসার্চের মানে কনফারেন্সে গেছেন একটা পেপার প্রেজেন্ট করতে, আগ্রহী হয়েছেন, প্রফেসর আপনাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে, কারণ অনেকে তো রিপ্লাই করে না, কারণ প্রথমত ব্যস্ত, তারপরে কি অনেকেই গুরুত্বই দেয় না, অনেক মেল করবেন দেখবেই না, স্প্যামে জমা আছে অথবা অ্যাকসেপ্টই করেনি। বাট আপনি কনফারেন্সে যে যখন এরকম করে কার্ড শেয়ার করবেন, পরবর্তীতে স্যার অমুক সময় অমুক খানে আপনার সাথে দেখা হয়েছিল স্যার, একটা থ্যাংক ইউ একটা ইমেল করেন, এই যে একটা ভালো সম্পর্ক হলো। প্রথমেই বললেন না স্যার আমি আপনার অধীনে পিএইচডি করতে চাই, তাহলে মানুষ মনে করে এটা ধান দেওয়া। আগে কাছে আসতে হবে, তারপরে আপনার উদ্দেশ্য বলতে হবে। এই কাজটা আমরা করেছি এবং পরবর্তীতে দেখা গেল অনেকের পিএইচডিও হয়ে গেছে, কারণ ওই প্রফেসর তাকে বুঝে নিয়েছে যে এই ফেলো আমার কাছে আসলে অনেক কিছু করা যাবে। এটা আর্লি যারা আছেন আপনারা করবেন এবং যারা ডিসিশন মেকার আছেন আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, একটা কনফারেন্সে যাওয়া আসা 10-15-20 হাজার টাকা লাগে। সুতরাং কিছু যদি আপনারা দেন তাহলে আর্লি একাডেমিক্সরা একটা কনফারেন্সে অনায়াসেই দিতে পারে। হ্যাঁ, পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেডিকেল কলেজের অনেক শ্রোতা আছে, গোপনে আপনাকে বলবো যে আমরা কিন্তু স্কোপাস ইন্ডেক্সের বা এইটা সাইটেশনের জন্য আমরা ইউনিভার্সিটি থেকে পয়সা না। আলহামদুলিল্লাহ, এটা মেডিকেল লোকের জন্য না শুনে ফেলে। আমরা শুনি নাই কেন? আমার মাকে থ্যাংক ইউ স্যার। ওকে, ফাইনালি বুক চ্যাপ্টার। বুক চ্যাপ্টার হলো সব থেকে সহজ। আমি কঠিন থেকে সহজে আসলাম, কারণ একটা থিসিস লিখতে যে অনেকের ব্যাক পেইন হয়, অনেক কষ্ট হয়। তার থেকে আরেকটু কম কঠিন হলো রিসার্চ পেপার। কনফারেন্সটাও যেহেতু অনেকটা পেপারের মতো, সব থেকে সহজ হলো বুক চ্যাপ্টার। এটা খুবই সহজ। এটা রিভিউয়ার হলো ওই একটা চ্যাপ্টার লিখতে যারা থাকে তারাই। সুতরাং এটা রিজেকশনের রেট খুবই কম, মানে 1% বলা যায়। অ্যাকসেপ্টেশন রেট খুবই হাই। সুতরাং আমার 4টা বুক চ্যাপ্টার, সবটাই স্কপাস। তো এখন নতুন করে আরো অফার আসে। সুতরাং আপনারা যখনই বুক চ্যাপ্টার দেখবেন অ্যাকসেপ্ট করবেন, কারণ এটা আপনার 15 দিনের মধ্যে কিন্তু একটা বুক চ্যাপ্টার করা সম্ভব। যেমন আমরা অনেক বুক করেছি, আমরা সেই বইয়ের অনেকগুলো চ্যাপ্টার আছে, আপনি একটা চ্যাপ্টার করলেন, অনেক সময় কোলাবোরেশনও করা যায়। সুতরাং এই প্যানেল অফ এক্সপার্ট তারা এটা এডিট করে, তারা অনেকগুলো টপিক দিয়ে দেয়। আচ্ছা, আপনারা অনেকে কি বুক চ্যাপ্টার লিখেছেন? যারা লিখেছেন আপনারা তারা জানেন, আর যারা লেখেনি আমি বলবো যে আইজিআই গ্লোবাল, এমআরএল তাদের পোর্টালে দেখবেন বুক চ্যাপ্টার নামে সরট আছে অনলাইনে। অলরেডি তারা কোন বুক চ্যাপ্টার কোন প্রজেক্ট আছে সেটা কিন্তু থাকে। সুতরাং আপনারা মেইল করবেন এবং মেইলও করা রাখবেন। প্রথমত আছে যে এই বুক চ্যাপ্টার চলছে এই টপিকের উপর, আপনি একটা 500 ওয়ার্ডস এর মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট পাঠিয়ে দেন। ওটা কিন্তু আপনার চান্স, আপনি একটা ইনোভেটিভ আইডিয়া 500 ওয়ার্ডস এর মধ্যে পাঠিয়ে দেন। কিছুদিন পরে যারা বুক এডিটরস আছে তারা বলবে ইয়েস আমরা তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছি, নাও রাইট ইউর মেইন বুক চ্যাপ্টার এন্ড সাবমিট উইদিন 2 or 3 months। সহজ, একেবারে সহজ একটা জিনিস। সুতরাং এটা একটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় ভালো জার্নালে আপনি একটা জিনিস পাঠিয়েছেন, এডিটররা বলে যে বেটার হচ্ছে তুমি এটা যদি বুক চ্যাপ্টার হিসেবে পাবলিশ করো। তারা মনে করে যে অ্যাকচুয়ালি এটা একটা জার্নাল আর্টিকেল হওয়ার মতো যোগ্য নয়, বাট বুক চ্যাপ্টারের জন্য এটা সুইটেবল। সুতরাং এটা কিন্তু একটা চান্স, আপনি এখনই কাজটা করতে পারবেন। যতগুলো পোর্টাল আছে সবাই কিন্তু বুক চ্যাপ্টারের জন্য আলাদা একটা সেকশন রয়েছে অনলাইনে। আপনারা ইন অ্যাডভান্স কল ফর পেপারের মধ্যে অল টাইম রেডি থাকে, আপনারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারেন। সো সিঙ্গেলও হতে পারে, কো-অথর হতে পারে, এবং স্কপাস নন দুটোই আছে। প্লিজ ট্রাই টু বি ইন স্কপাস। বা আর্লিদের জন্য বলবো, প্রথমে আপনার লেখার ওরকম হাত নাও হতে পারে, এই জন্য প্রথমত আপনার নন ইন্ডেক্স থেকে শুরু করুন। কারণ কোনো নলেজেই ফেলনা না, কোনো নলেজেই ফেলনা না। ওয়ান নলেজ মিন্স দিস ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ। সুতরাং আমাদেরকে লেখার প্র্যাকটিসটা শুরু করতে হবে। বুক চ্যাপ্টার থেকে শুরু করেন, সহজ। 15 দিনের মধ্যে একটা বুক চ্যাপ্টার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। করে পাঠিয়ে দেবেন। 10টা পাঠাবেন, 3টা অ্যাকসেপ্ট হবে, 2টা অ্যাকসেপ্ট হবে, 8টা ফেল হবে, সমস্যা নেই। বাট আপনার লেখা শুরু করেন, কেমন? সো এই হলো আমাদের ওভারঅল এই 4টা বিষয় সম্পর্কে যেটা আমি বলবো। ইন শর্ট, আপনারা যেটা
পিএইচডি তে আসতে চান আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনার আইএলটিএস লাগবে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম লাগবে, আইএলটিএস লাগবে। সুতরাং আইএলটিএস এর পেছনে একটু ছুটতে হবে। আমি মনে করি যে আপনারা সবাই এক্সপার্ট, আপনি যদি একটা গ্রুপ করেন, গ্রুপ করে প্র্যাকটিস করেন স্পিকিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং, এই চারটাতে ভালো করে আপনার জন্য কোনো প্রবলেমে না। এবং এই জার্নিতে আমাকে পাবেন যদি একটা গ্রুপ করেন। আমি ইনশাআল্লাহ ভলান্টারি সার্ভ করবো, কারণ আমি একজন আইএলটিএস ট্রেনার। সো আমি আইএলটিএস ট্রেন আপ করি, আমি যে মক টেস্ট গুলো নেই এবং আমার ভালো একটা আইএলটিএস স্কোর আছে, সেভারাল টাইমস আমি আইএলটিএস দিয়েছি। সো আই ক্যান অলসো হেল্প ইউ টু প্রিপেয়ার ফর আইএলটিএস। কারণ অনেকেই ব্যস্ত হয়ে পড়েন, আলাদা কোনো প্রতিষ্ঠানে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ আমরা সবাই একটা পরিবার। শিক্ষকদের দেখে আমার খুবই ভালো লাগে, সেটা প্রাইমারি শিক্ষক হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা তো একটাই পরিবার। আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, আমাদের সময় খুবই কম, বাট তারপরে আমরা কেরিয়ারে একটু প্রোগ্রেস চাই, হয়ে ওঠে না। আসুন আমরা আমাদের নলেজ থেকে আমরা শেয়ার করি। আপনাদের যে ক্যালিবার আছে এটা দিয়েই কিন্তু আপনারা একটা স্কোর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কিন্তু নতুন সিস্টেমে একটা পরীক্ষা ফেল করলে ওটাই দেওয়া যায়, আগে এটা ছিল না, এখন সেটা হয়েছে। ধরেন আপনি একটা মডিউলে খারাপ করেছেন, ওইটাই আপনি পরে দিতে পারবেন, তাহলে কি আপনাকে নতুন করে 25,000 টাকা ইনভেস্ট করতে হলো না? ইটস ভেরি ফ্যান্টাস্টিক ইস্যু। আবার অনেকেই আমি যাব না, আমি কম্পিউটার বেস করবো, এখন কম্পিউটার বেস ম্যানুয়াল দুটোই হয়েছে। So the system has been changed tremendously. Try to have this opportunity because no IELTS, no scholarship, no PhD in abroad. It's true. অনেকে IELTS ছাড়া দিতে চায় না, IELTS হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই হলো আমাদের এন্ড অফ দ্য সেকেন্ড সেশন। এই চারটা পোর্টালের উপরে কার কোনো জানার আছে কিনা? আর আমরা মেইন সেশন শুরু করবো ইনশাআল্লাহ। স্যার আমরা টাইমলি আগাচ্ছি স্যার। Assalamu alaikum, sir. I have a question regarding the book chapter, writing a book chapter. Sometimes we got some mails from different sides. So which one to accept and which one to deny? Sometimes spam like email comes to us. Okay. So এটা হলো book chapter writing. Yes, I got your point. প্রথমত আপনার ইন্টারেস্ট কোনটা সেটা আপনাকে দেখতে হবে। আর যেমন আমরা আপনাদের বিজনেস সোশ্যাল সায়েন্সের আছি, আমাদের যে যতগুলো পোর্টাল আছে ওই পোর্টালগুলোতে আমরা ঢুমারি সব সময় যে কোন কোন অফারিংস গুলো আছে। সো ওই অফারিংস গুলোতে যেই অ্যাকচুয়ালি আমরা দেখি যে আমার সবকিছু সেই অর্থে রেডি আছে কিনা, যদি রেডি থাকে আমি তৈরি করে পাঠিয়ে দিই। সুতরাং আমি কোন বিষয়টা ফোকাস করবো বা কোন বিষয়ের উপর লিখবো এটা প্রথমত নির্ভর করে তারা কোন বিষয় চেয়েছে, মানে ব্যাটে বলে মেলে কিনা, তাহলে তো রান হবে, তাই না? সুতরাং আপনারও ইন্টারেস্ট যেমন ইম্পর্টেন্ট আর তারা যেটা ওপেনিং করে দিয়েছে সেটাও ইম্পর্টেন্ট। দুটাকে এমব্রেস করে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন ওইটার রেজাল্টটা এরকম হতে পারে যে ওরা তো আপনাকে মেইল করলো, মেইল করার পরে ওরা একটা অ্যাড্রেস ইউজ করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্যামটা কেমন হয় বোঝা যায় যখন যারা বলে যে চ্যাপ্টারটা আপনি মেইল করেন। এই মেইল করতে বলা মানে সন্দেহ করার একটা ফার্স্ট জায়গা তৈরি হওয়া, তার মানে দে ডোন্ট হ্যাভ देयर ওন ডোমেইন। ডোমেইনের মাধ্যমে যদি সাবমিশনটা হয় তাহলে সেটা ফলস বা ফরজারির সুযোগটা কম্পিটিটিভলি কম। আপনি ফার্স্ট দেখবেন যে ওরা কি মেইলে সাবমিট করতে বললো নাকি কোনো ডোমেইনে সাবমিট করতে বললো, বা তাদের কোনো ওয়েবসাইটে আপনাকে দিয়েছে কিনা। ওয়েবসাইট যদি দিয়ে থাকে আপনি জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যান, কিন্তু ওয়েবসাইটে গেলে তখন তাদের পুরো ডিটেইলস সহ পাচ্ছেন। পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে এরা ভালো কোনো পাবলিশার, কোনো ইন্ডিভিজুয়াল যদি কেউ হয় রিলাই করাটা টাফ, যদি সেটা ইউআরএল হয়, যদি সেটা স্প্রিঞ্জার হয়, যদি সেটা ওইলি হয়, যদি সেটা টেইলর ফ্র্যাঞ্চাইজ হয়, এক্ষেত্রে কি হলো টেনশনের কারণ নেই। আইএসএ গ্লোবাল যদি হয় টেনশন নেই। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তি বা কোনো ছোটখাটো প্রতিষ্ঠান পাবলিকেশনস প্রকাশনী এরকম নামে আসে, পাবলিশার নামে আসে, এটা টেনশন করার যথেষ্ট কারণ আছে। এরপরে ওদের পাবলিকেশনসে অন্যান্য যে জার্নালগুলোর নাম তারা ওখানে ইউজ করছে ওইটা আপনি একটু স্কোপাসের ওয়েবসাইটে যেয়ে দেখেন স্কোপাস ডাটাবেসের মধ্যে তারা আছে কিনা। আপনি জাস্ট ওখানে স্কোপাসের ডাটাবেস যখন scopus.com.uri ওখানে গেলে আপনি ডিটেইলস পেয়ে যাবেন তাদের বুক চ্যাপ্টার হিসাবে, আইএসএসএন হিসাবে, টাইটেল হিসাবে, জার্নাল হিসাবে নামগুলো আসছে কিনা। অনেকে ক্লেম করছে শুধু স্কোপাস ইন্ডেক্স Q1 এরকম, বাট যখন আপনি স্কোপাসের অরিজিনাল সাইটে যে একবার চেক করবেন তখন কিন্তু দেখবেন যে ওরা আছে নাকি নাই। আর অনেকের আছে ছিল এক সময় 2, 3, 4, 5 বছর আগে ডিসকন্টিনিউড, সেটাও ওখানে দেখা যাবে। ওখানে দেখে যদি আপনি দেখেন যে না স্টিল দে আর কন্টিনিউ, তার মানে কি রিস্ক নাই। মনে হয় বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ইয়েস স্যার। আর আমি তার সাথে একটু অ্যাড করি, সেটা হলো
মোস্ট অফ দ্য কেসে ইউনিভার্সিটির প্রফেসরগুলো, যেমন আমার ইউনিভার্সিটির প্রফেসরগুলো তারা একটা অফার পেয়েছে, ওই অফারগুলো আমাদেরকে সার্কুলেট করে, বাইরে যায় না। এটা একটা বিষয়। আমাদেরকে অফার করেছে যে আমার একটা অফার আছে, স্যারের সাথে আমি শেয়ার করেছিলাম। এক প্রফেসর বলছে এবার তোমাকে আমি একটা হোল এডিটর করতে চাই, তো অফার আছে, তোমরা কন্ট্রিবিউট করো। তো আমরা ধরে নিই আমাদের এখানে সফলতার হার ইনশাআল্লাহ 100%, কারণ আমাদের তো স্যার এটা রিজেক্ট করার কোনো চান্স নাই, এবং রিভিউয়ার আমরাই। তো তারপরে তারা আমাদেরকে ইনফরমালি বলে, বাট ফর্মালি স্যার যেটা বললেন ওই ডোমেইন, সেখানে কিন্তু সব নির্দিষ্ট করে বলা থাকে। আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে এখানে সাইন আপ করতে হবে, এরপরে আপনাকে লিখতে হবে, আপনার সবকিছু থাকবে, এবং অল টাইম আপনি কোন প্রজেক্টে আছেন আপডেট কি সব আপনি জানতে পারবেন। এটা হলো সবথেকে উত্তম, চমৎকার। দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো, আমি লেটে যেটা এভারেল্ড এর প্রজেক্টে আছি, এক সাউথ আফ্রিকান ইউনিভার্সিটির প্রফেসর, সো এটাও আমি আমার স্কুল থেকে পেয়েছি। তো স্কুল থেকে আমাদেরকে শেয়ার করেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেখানে এবার ওই প্রফেসরের ইমেল অ্যাড্রেসেই দেওয়া আছে, যেটা বিশ্বস্ত, ট্রাস্টেবল একটা অর্গানাইজেশনাল ইমেল অ্যাড্রেস। সো আমরা ওখানে ইমেল অ্যাড্রেসেই সেটা পাঠিয়েছি। সুতরাং 99.99% হচ্ছে মেইন ডোমেইন থেকেই করতে হবে, যেটা আমার 4টা রেকর্ডের মধ্যে 3টা করেছি, আর একটা করেছি হলো সরাসরি ইমেলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওটা বিশ্বস্ত সূত্র থেকে চলে এসেছে। সো এই হলো বিষয়। আর এটা অ্যাভয়েড আপনি করতে পারবেন, আপনি নিজে চলে যান, আপনি ওই জান মানে ডোমেইনগুলো দেখেন, বুক চ্যাপ্টার চলছে, অনেকগুলো বুক চ্যাপ্টার চলছে এখনো। সো আপনি যে কোনো একটা পড়েন, দেখেন যে স্কোপ এবং যে 15-16টা চ্যাপ্টার অফার করেছে কোন টপিকটা আপনার সাথে যায়, আপনি একটু চিন্তা করে। এবং আমি যেটা করি, প্রথমের দিকে সবাই পছন্দ করে, আমি একটু নিচের দিকে আসি, অথবা নিচ থেকে একটু উপরে, কারণ একই বিষয়ের উপরে যদি একাধিক মানুষ আগ্রহ প্রকাশ করে, তখন এডিটর বলে দেয় যে এই বিষয়ে আর না, এমন হয়েছে। আমি যখন আগ্রহ প্রকাশ করছি এই বিষয়ে, সঙ্গে সঙ্গে পরের দিন মেল দিয়েছে, না এই বিষয়ের উপর অলরেডি আমরা 4টা প্রপোজাল পেয়েছি, অন্য বিষয় পছন্দ করেন, এমনও কিন্তু হয়। হ্যাঁ, তো এরকম করে আপনারা করতে পারেন, তাহলে কাজটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন? না হলে আমরা পরের সেশন শুরু করব ইনশাআল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ স্যার ফর ইউর প্রেজেন্টেশন। আমার খুব প্রাইমারি কোশ্চেনটা হচ্ছে, প্রেডিটারি জার্নালগুলো আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, ক্রাইটেরিয়াগুলো কি কি যদি একটু বলতেন। প্রত্যেকদিন আমার কাছে প্রচুর মেইল আসে। প্রথম কথা হলো কি, মিস্টার ডক্টর ইসলাম, উই আর হাইলি ইমপ্রেসড বাই ইওর ভেরি ইফেক্টিভ রিসার্চ। না, আমাকে পাম দিয়ে আগে ভুলাই দিচ্ছে। তারপর ওই পেপারের অ্যাবস্ট্রাক্টটা দিয়েছে যে এইটা আমরা পড়েছি। তারপর হলো যে আমরা এখন এই নতুন একটা জার্নাল ওপেন করতে যাচ্ছি, এটা কিন্তু এইটা আছে, এখন কি করতে হবে? সো তুমি এডিটর হইতে পারো, মানে আমি না চাইতেই অনেক কিছু, মেঘ না চাইতেই বৃষ্টির মতো অবস্থা, মনে করবেন যে নিয়তের মধ্যে গর্বান আছে। তো তারপরে বলতেছে যে তুমি তোমার যদি এখন কোনো পেপার থাকে তুমি আমাদেরকে পাঠাও। আরো সহজ করে দিল কি, যেভাবে আছে আমরা ওভাবেই ছাপাবো, এমনকি 7 দিনের মধ্যে অনলাইন চলে আসবে। এখন বলেন তো, এগুলো শোনার পরে কি মনে হবে? যে এত কিছু, মেঘ না চাইতেই বৃষ্টি, মুশকিল অবস্থা, রাইট? এটা থেকে আপনি চিনবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অধিকাংশ জার্নাল আছে, ইন্ডিয়ান জার্নাল, যেগুলো তারা টাকা চায়, টাকার কথা বলে, তারা যে এত টাকা হলে আমরা ছাপাই, 7 দিনের মধ্যে চলে আসবে, যেভাবে দেবেন ওভাবেই চলে আসবে, রাইট? সো আমরা প্রেডেটরি অ্যানিমাল কেমন করে সিক করে দিয়ে আম করে খেয়ে নেয়, মানে আপনার গুডউইলও খেয়ে নিবে, পেপারটাও খেয়ে নিবে, টাকাও খেয়ে নিবে, সবই কিন্তু খেয়ে নিবে। এখন খাওয়া তা আপনি কেমন করে বুঝবেন? ওর কথা থেকেই বুঝবেন যে ওর আচরণ ভালো না, ফার্স্ট ইমপ্রেশন ভালো না, অতএব ওটা আমি অ্যাকসেপ্ট করি না, পড়ার পরে ডিলিট করে দিই, পড়ার পরে ডিলিট করে দিই। আর আপনি ওই জার্নালের ওয়েবসাইটে যে চেক করবেন যে তার অবস্থাটা কেমন, কারণ একটা পেপার একটা বাচ্চার এই যে পরিশ্রম করতে হয়, বাচ্চাকে কি কারো হাতে দেয়? তাই না? থ্যাংক ইউ। আমাদের এখনকার সেশনটা কিন্তু আজকের সব থেকে সিগনিফিকেন্ট সেশন, দ্যাট ইজ কেমন করে আমরা লিখবো, মানে কেমন করে রান্না করব, রাইট? এখন কিন্তু কেমন করে রান্না করব সেইটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আপনাদেরকে 100% কনসেন্ট্রেশন চাচ্ছি, প্লিজ। I require your 100% concentration. These 2 hours is very important.
আর এইবার প্রত্যেকটা স্লাইড শেষ হবে আর আপনারা কোশ্চেন করবেন, কারণ দিবসের শেষে আবার ভুলে যেতে পারেন। কারণ ম্যাথোডোলজিটা খুবই দুর্বল, যেটা স্যার বলছেন যে ম্যাথোডোলজি পড়ে হওয়ার কারণে প্রথমে কিন্তু ডেস্ক থেকে আউট, যেটাকে ডেস্ক রিভিউ বলা হয়, ওই ম্যাথোডোলজি দেখে আউট হয়ে যায়। সুতরাং ম্যাথোডোলজি ফার্স্ট, এটাই আগে দেখা হয়। সো এখন আমরা আলোচনা করব যে কেমন করে আমরা রিসার্চ করব, রিসার্চ প্রসেসটা কেমন হবে, হোয়াট শুড বি আওয়ার রিসার্চ প্রসেস, দ্যাট ইজ ম্যাথোডোলজি। আর শুরুতেই একটা কথা বলি, ম্যাডাম ভাত রান্না করতে গরম মশলা লাগে না? স্যার কিন্তু হ্যাঁ বলছে, মানে স্যার কোনোদিন ভাত রান্না করে। ডিম ভাজতে গরম মশলা লাগে? বিরিয়ানি রাখতে গরম মশলা লাগে না? লাগে তো। আমি যেটা বললাম যে ভাতও তো রান্না করার একটা জিনিস, কিন্তু ওখানে কেউ যদি বলে গরম মশলা লাগে, তাহলে বুঝতে হবে আপনি ভাত রান্না করা জানেন না, ইউ ডোন্ট নো হাউ টু কুক রাইস। বাট বিরিয়ানি রান্না করতে এবার গরম মশলা ছাড়া এটা তো নরম হয়ে যাবে। যদি না থাকে মশলা গরম, আপনার বিরিয়ানি হয়ে যাবে নরম, এবং তারপরে গৃহকর্তা হয়ে যাবে গরম, তখন আপনি পাবেন অনেক বড় শরম। ওকে, সো এটা এই জন্যই বললাম, একটা ভুল ভেঙে দেই যারা আর্লি একাডেমিক আছেন তাদের জন্য, এন্ড উইথ ডিউ রেসপেক্ট যারা এক্সপার্ট তাদের জন্য। আমরা রিসার্চ মানে মনে করি বড় বড় সফটওয়্যার আর বড় বড় স্ট্যাটিস্টিক্যাল ভিউ। এই ভুলটা আমাদের প্রথমেই মগজের মধ্যে গেঁথে গেছে যে রিসার্চ মানে পি ভ্যালু, রিসার্চ মানে আর, রিসার্চ মানে আর স্কয়ার, রিসার্চ মানে করণ ভাগ আলফা, মানে রিসার্চ মানে এমন কোনো কিছু না। ভাত যদি হয় তাহলে তো আপনার গরম মশলার দরকার নেই, বিরিয়ানি হলে আপনার গরম মশলার দরকার আছে। সুতরাং আপনার রিসার্চ প্রবলেম কেমন, রিসার্চের টাইপটা কেমন, সেই রকম অনুযায়ী আপনার কোনো একটা মশলা দরকার হতেও পারে, আবার নাও হতে পারে। প্রথম জিনিস, কারণ আজকে আমি ফোকাস করব এমন একটা ডোমেন নিয়ে, ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং শেষে আপনাদের সবার জন্য ভালো একটা খবর আছে, আমি সবার সাথে ইনশাআল্লাহ কোলাবোরেট করব এমন একটা মেথোডোলজি নিয়ে, আপনাদের অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটা ভালো পাবলিকেশন সম্ভব দেখাই দেব। এবং দেখবেন সেখানে এইরকম রিসার্চ মানে যে বড় বড় বিগ শট, এগুলো কোনো কিছু দরকার হয় না, ভুল একটা কনসেপ্ট। এই জন্য আরেকটা জিনিস আমি প্রথমে বলে নিই, আপনাকে চেনে যায় আপনি কার সাথে মিশেন, আপনাকে চেনে যায় আপনি কি খান, আপনাকে চেনে যায় আপনার সঙ্গী কারা, আপনাকে চেনে যায় আপনি কার দ্বারা শেপড হয়েছে রিসার্চের ক্ষেত্রে। অতএব একটা দোকান ওপেন করলে, যেটা আমরা দোকানের কি বলি, ঝাপ বলি, তাই না? লোকাল ভাষায় দোকানের ঝাপ বলি বা দোকানের কভার বলি। করে ওপেন করলে আমরা দেখতে পারি এখানে কি প্রোডাক্ট আছে। আপনার কথা শুনে বোঝা যাবে আপনি কেমন, আপনার রিসার্চ প্রোফাইল খুলে দেখা যাবে আপনি কেমন। এই জন্য বললাম, আমার প্রথম এমবিএ থিসিস আমি লিখি একজন অস্ট্রেলিয়ান প্রফেসর, যে প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের স্কলারশিপে পিএইচডি করে আসছে, জীবনে আমাকেই প্রথম নিয়েছে থিসিস করার জন্য, আমি তাকে হাতে পায়ে ধরে রাজি করেছি। সুতরাং প্রথম রিসার্চের খড়ি আমার একজন অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড ব্যাংকের ফেলোর দ্বারা। 2, সুইডেনে আমি নেটিভ স্পিকারদের দ্বারা শেখ, কারণ সুইডেনে আমি প্রথমে থিসিস ফেল করছি, রাশিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ফার্স্ট টাইমে, ওখানে যে কান্নাকাটি করছি, কারণ ওদের পড়াশোনার সিস্টেম পুরোটাই রিসার্চ বেস, একটা কথা বললেও রেফারেন্স আছে কি, আর আমরা পুরো পড়াশোনা শেষ করলাম, আমরা এগুলো জানিই না। সুতরাং আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি ফ্যাকাল্টি ফার্স্ট, ওইখানে যাওয়ার পরে আমি কান্নাকাটি করেছি, কারণ প্রথমে করেছি ফেল। হ্যাঁ, আমি প্রথমে ফেল করেছি, থিসিসে ফেল, পরে আমি পাস করছি। সো তারপরে একজন আমেরিকান প্রফেসর, একজন গ্রিসের প্রফেসর, এবং একজন ইউকের প্রফেসর, 3 জন মিলেই আমাকে শেপ করেছে। এবং ইংলিশগুলো শিখেছি নেটিভদের কাছে, কারণ সবখানে ভালো স্কুলে যাবেন তারা আপনাকে তৈরি করার জন্য স্পেশাল পিপল অ্যাপয়েন্ট করে দেবে, আপনাকে শেখাবে। সুতরাং আমি নেটিভ আমেরিকান, নেটিভ অস্ট্রেলিয়ান, নেটিভ ইউকে পিপল দ্বারা শেখ। আর আমার ব্রুনাইয়ের পিএইচডি, দ্যাট ইজ বাংলাদেশে কিন্তু AACSB অ্যাক্রিডিটেড একটা স্কুল নেই, এবং এটা কিন্তু খুবই একটা রিগোরাস একটা স্কুল, এবং এটার ভ্যালিডেশন খুবই স্ট্রং। সো এখানেও আমি প্রচুর নেটিভ মানুষ পেয়েছি। সো আমি কিন্তু নেটিভদের কাছ থেকে শেখা মানুষ। সো কে কি বললো পরের ব্যাপার, আপনি দেখবেন যে যে বলতেছে সে কার দ্বারা ইনফ্লুয়েন্স, কার দ্বারা বায়াস, দ্যাটস ম্যাটারস, বাট আ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং।
এটা কিন্তু অনেকেই করে। এটা এই জন্যই বললাম রিসার্চ মানে কখনোই মনে করবেন না পি ভ্যালু, রিসার্চ মানে কখনোই মনে করবেন না আর, রিসার্চ মানে কখনোই মনে করবেন না আর স্কয়ার, রিসার্চ মানে কখনোই মনে করবেন না হাইপোথিসিস। আরে এগুলো একটা মশলার মতো, আপনার দরকার হতেও পারে আবার নাও হতে পারে। প্রথম জিনিস, রাইট? এইটা প্রথমেই মাথা থেকে আপনি আউট করে দেন। তারপরে এখন আমরা আজকের আলোচনা শুরু করি, হাউ টু রাইট রিসার্চ প্রসেস। সো প্রথমত আমরা introduction. Thank you, sir. Okay, finally book chapter. Book chapter হলো সব থেকে সহজ। আমি কঠিন থেকে সহজে আসলাম, কারণ একটা থিসিস লিখতে যে অনেকের ব্যাক পেইন হয়, অনেক কষ্ট হয়। তার থেকে আরেকটু কম কঠিন হলো রিসার্চ পেপার। কনফারেন্সটাও যেহেতু অনেকটা পেপারের মতো, সব থেকে সহজ হলো বুক চ্যাপ্টার। এটা খুবই সহজ। এটা রিভিউয়ার হলো ওই একটা চ্যাপ্টার লিখতে যারা থাকে তারাই। সুতরাং এটা রিজেকশনের রেট খুবই কম, মানে 1% বলা যায়। অ্যাকসেপ্টেশন রেট খুবই হাই। সুতরাং আমার 4টা বুক চ্যাপ্টার, সবটাই স্কপাস। তো এখন নতুন করে আরো অফার আসে। সুতরাং আপনারা যখনই বুক চ্যাপ্টার দেখবেন অ্যাকসেপ্ট করবেন, কারণ এটা আপনার 15 দিনের মধ্যে কিন্তু একটা বুক চ্যাপ্টার করা সম্ভব। যেমন আমরা অনেক বুক করেছি, আমরা সেই বইয়ের অনেকগুলো চ্যাপ্টার আছে, আপনি একটা চ্যাপ্টার করলেন, অনেক সময় কোলাবোরেশনও করা যায়। সুতরাং এই প্যানেল অফ এক্সপার্ট তারা এটা এডিট করে, তারা অনেকগুলো টপিক দিয়ে দেয়। আচ্ছা, আপনারা অনেকে কি বুক চ্যাপ্টার লিখেছেন? যারা লিখেছেন আপনারা জানেন, আর যারা লেখেনি আমি বলবো যে আইজিআই গ্লোবাল, এমআরএল, তাদের পোর্টালে দেখবেন বুক চ্যাপ্টার নামেও চলে আছে অনলাইনে। অলরেডি তারা কোন বুক চ্যাপ্টার কোন প্রজেক্ট আছে সেটা কিন্তু থাকে। সুতরাং আপনারা মেল করবেন এবং মেলে করে রাখবেন। প্রথমত আছে যে এই বুক চ্যাপ্টার চলছে এই টপিকের উপর, আপনি একটা 500 ওয়ার্ডস এর মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট পাঠিয়ে দেন। ওটা কিন্তু আপনার চান্স। আপনি একটা ইনোভেটিভ আইডিয়া 500 ওয়ার্ডস এর মধ্যে পাঠিয়ে দেন। কিছুদিন পরে যারা বুক এডিটরস আছে তারা বলবে ইয়েস, আমরা তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছি, নাও রাইট ইউর মেইন বুক চ্যাপ্টার এন্ড সাবমিট উইদিন 2 or 3 months। সহজ, একেবারে সহজ একটা জিনিস। সুতরাং এটা একটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় ভালো জার্নালে আপনি একটা জিনিস পাঠিয়েছেন, এডিটররা বলে যে বেটার হচ্ছে তুমি এটা যদি বুক চ্যাপ্টার হিসেবে পাবলিশ করো। তারা মনে করে যে অ্যাকচুয়ালি এটা একটা জার্নাল আর্টিকেল হওয়ার মতো যোগ্য নয়, বাট বুক চ্যাপ্টারের জন্য এটা সুইটেবল। সুতরাং এটা কিন্তু একটা চান্স, আপনি এখনই কাজটা করতে পারবেন। যতগুলো পোর্টাল আছে সবাই কিন্তু বুক চ্যাপ্টারের জন্য আলাদা একটা সেকশন রয়েছে অনলাইনে। আপনারা ইন অ্যাডভান্স কল ফর পেপারের মধ্যে অল টাইম রেডি থাকে, আপনারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারেন। সো সিঙ্গেলও হতে পারে, কো-অথর হতে পারে, এবং স্কপাস নন দুটোই আছে। প্লিজ ট্রাই টু বি ইন স্কপাস। বা আর্লিদের জন্য বলবো, প্রথমে আপনার লেখার এরকম হাত নাও হতে পারে, এই জন্য প্রথমত আপনার নন ইন্ডেক্স থেকে শুরু করুন। কারণ কোনো নলেজেই ফেলনা না, কোনো নলেজেই ফেলনা না। ওয়ান নলেজ মিন্স দিস ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ। সুতরাং আমাদেরকে লেখার প্র্যাকটিসটা শুরু করতে হবে। বুক চ্যাপ্টার থেকে শুরু করেন, সহজ। 15 দিনের মধ্যে একটা বুক চ্যাপ্টার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। করে পাঠিয়ে দেবেন। 10টা পাঠাবেন, 3টা অ্যাকসেপ্ট হবে, 2টা অ্যাকসেপ্ট হবে, 8টা ফেল হবে, সমস্যা নাই। বাট আপনার লেখা শুরু করেন, কেমন? সো এই হলো আমাদের ওভারঅল এই 4টা বিষয় সম্পর্কে যেটা আমি বলবো। ইন শর্ট, আপনারা যারা পিএইচডি তে আসতে চান, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনার আইএলটিএস লাগবে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম লাগবে, আইএলটিএস লাগবে। সুতরাং আইএলটিএস এর পেছনে ছুটতে হবে। আমি মনে করি যে আপনারা সবাই এক্সপার্ট। আপনি যদি একটা গ্রুপ করেন, গ্রুপ করে প্র্যাকটিস করেন, স্পিকিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং, এই 4টাতে ভালো করে আপনার জন্য কোনো প্রবলেমে না। এবং এই জার্নিতে আমাকে পাবেন যদি একটা গ্রুপ করেন। আমি ইনশাআল্লাহ ভলান্টারি সার্ভ করবো, কারণ আমি একজন আইএলটিএস ট্রেনার। সো আমি আইএলটিএস ট্রেন আপ করি, আমি যে মক টেস্টগুলো নেই, এবং আমার ভালো একটা আইএলটিএস স্কোর আছে, সেভারাল টাইমস আমি আইএলটিএস দিয়েছি। সো আই ক্যান অলসো হেল্প ইউ টু প্রিপেয়ার ফর আইএলটিএস। কারণ অনেকেই ব্যস্ত হয়ে পড়েন, আলাদা কোনো প্রতিষ্ঠানে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ আমরা সবাই একটা পরিবার। শিক্ষকদের দেখে আমার খুবই ভালো লাগে, সেটা প্রাইমারি শিক্ষক হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা তো একটাই পরিবার। আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, আমাদের সময় খুবই কম, বাট তারপরে আমরা ক্যারিয়ারে একটু প্রোগ্রেস চাই, হয়ে ওঠে না। আসুন আমরা আমাদের নলেজ থেকে আমরা শেয়ার করি। আপনাদের যে ক্যালিবার আছে এটা দিয়েই কিন্তু আপনারা একটা স্কোর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কিন্তু নতুন সিস্টেমে একটা পরীক্ষা ফেল করলে ওটাই দেওয়া যায়, আগে এটা ছিল না, এখন সেটা হয়েছে। ধরেন আপনি একটা মডিউলে খারাপ করেছেন, ওইটাই আপনি পরে দিতে পারবেন, তাহলে কি আপনাকে নতুন করে 25,000 টাকা ইনভেস্ট করতে হলো না? ইটস ভেরি ফ্যান্টাস্টিক ইস্যু।
আবার অনেকেই আমি যাব না, আমি কম্পিউটার বেস করব। এখন কম্পিউটার বেস ম্যানুয়াল দুটোই হয়েছে। So the system has been changed tremendously trying to have this opportunity because no IELTS, no scholarship, no PhD in abroad. It's true. অনেকে IELTS ছাড়া দিতে চায় না, IELTS হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই হলো আমাদের এন্ড অফ দ্য সেকেন্ড সেশন। এই চারটা পোর্টালের উপরে কার কোনো জানার আছে কিনা, আর আমরা মেইন সেশন শুরু করবো ইনশাআল্লাহ। স্যার আমরা টাইমলি আগাচ্ছি স্যার। Assalamu alaikum, sir. I have a question regarding the book chapter, writing a book chapter. Sometimes we got some mails from different sides. So which one to accept and which one to deny? Sometimes spam like email comes to us. Okay. So এটা হলো Book chapter writing. Yes, I got your point. প্রথমত আপনার ইন্টারেস্ট কোনটা সেটা আপনাকে দেখতে হবে। আর যেমন আমরা যারা বিজনেস সোশ্যাল সায়েন্সের আছি, আমাদের যে যতগুলো পোর্টাল আছে ওই পোর্টালগুলোতে আমরা ঢুমারি সব সময় যে কোন কোন অফারিংস গুলো আছে। সো ওই অফারিংস গুলোতে যেই অ্যাকচুয়ালি আমরা দেখি যে আমার সবকিছু সেই অর্থে রেডি আছে কিনা। যদি রেডি থাকে আমি তৈরি করে পাঠিয়ে দিই। সুতরাং আমি কোন বিষয়টা ফোকাস করব বা কোন বিষয়ের উপর লিখবো এটা প্রথমত নির্ভর করে তারা কোন বিষয় চেয়েছে, মানে ব্যাটে বলে মেলে কিনা, তাহলে তো রান হবে, তাই না? সুতরাং আপনারও ইন্টারেস্ট যেমন ইম্পর্টেন্ট আর তারা যেটা ওপেনিং করে দিয়েছে সেটাও ইম্পর্টেন্ট। দুটাকে এমব্রেস করেই আপনাকে কিন্তু কাজটা করতে হবে। স্যার আপনি যেটা বললেন ওইটার অ্যান্সারটা এরকম হতে পারে যে ওরা তো আপনাকে মেইল করলো, মেইল করার পরে ওরা একটা অ্যাড্রেস ইউজ করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্যামটা কেমন হয় বোঝা যায় যখন যারা বলে যে চ্যাপ্টারটা আপনি মেইল করেন। এই মেইল করতে বলা মানে সন্দেহ করার একটা ফার্স্ট জায়গা তৈরি হওয়া, তার মানে দে ডোন্ট হ্যাভ দেয়ার ওন ডোমেইন। ডোমেইনের মাধ্যমে যদি সাবমিশনটা হয় তাহলে সেটা ফলস বা ফরজারির সুযোগটা কম্পিটিটিভলি কম। আপনি ফার্স্ট দেখবেন যে ওরা কি মেইলে সাবমিট করতে বললো নাকি কোনো ডোমেইনে সাবমিট করতে বললো, বা তাদের কোনো ওয়েবসাইটে আপনাকে দিয়েছে কিনা। ওয়েবসাইট যদি দিয়ে থাকে আপনি জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যান, গেলে ওয়েবসাইটে গেলে তখন তাদের পুরো ডিটেইলস সহ পাচ্ছেন। পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে এরা ভালো কোনো পাবলিশার, কোনো ইন্ডিভিজুয়াল যদি কেউ হয় রিলাই করাটা টাফ, যদি সেটা ইউআরএল হয়, যদি সেটা স্প্রিঞ্জার হয়, যদি সেটা ওইলি হয়, যদি সেটা টেইলর ফ্র্যাঞ্চাইজ হয়, এক্ষেত্রে কি হলো টেনশনের কারণ নেই। আইএসএ গ্লোবাল যদি হয় টেনশন নাই। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তি বা কোনো ছোটখাটো প্রতিষ্ঠান পাবলিকেশনস প্রকাশনী এরকম নামে আসে, পাবলিশার নামে আসে, এটা টেনশন করার যথেষ্ট কারণ আছে। এরপরে ওদের পাবলিকেশনসে অন্যান্য যে জার্নালগুলোর নাম তারা ওখানে ইউজ করছে ওইটা আপনি একটু স্কোপাসের ওয়েবসাইটে যেয়ে দেখেন স্কোপাস ডাটাবেসের মধ্যে তারা আছে কিনা। আপনি জাস্ট ওখানে স্কোপাসের ডাটাবেস যখন scopus.com.uri ওখানে গেলে আপনি ডিটেইলস পেয়ে যাবেন তাদের বুক চ্যাপ্টার হিসাবে, আইএসএসএন হিসাবে, টাইটেল হিসাবে, জার্নাল হিসাবে নামগুলো আসছে কিনা। অনেকে ক্লেম করছে শুধু স্কোপাস ইন্ডেক্সড কি1 এরকম, বাট যখন আপনি স্কোপাসের অরিজিনাল সাইটে যে একবার চেক করবেন তখন কিন্তু দেখবেন যে ওরা আছে নাকি নাই। আর অনেকের আছে ছিল এক সময় 2, 3, 4, 5 বছর আগে ডিসকন্টিনিউড, সেটাও ওখানে দেখা যাবে। ওখানে দেখে যদি আপনি দেখেন যারা স্টিল দে আর কন্টিনিউ, তার মানে কি রিস্ক নাই। মনে হয় বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ইয়েস স্যার। আর আমি তার সাথে একটু অ্যাড করি, সেটা হলো মোস্ট অফ দ্য কেসেস ইউনিভার্সিটির প্রফেসরগুলো, যেমন আমার ইউনিভার্সিটির প্রফেসরগুলো তারা একটা অফার পেয়েছে, ওই অফারগুলো আমাদেরকে সার্কুলেট করে, বাইরে যায় না। এটা একটা বিষয়। আমাদেরকে অফার করেছে যে আমার একটা অফার আছে, স্যারের সাথে আমি শেয়ার করেছিলাম। এক প্রফেসর বলছে এবার তোমাকে আমি একটা হোল এডিটর করতে চাই, তো অফার আছে তোমরা কন্ট্রিবিউট করো। তো আমরা ধরে নেই আমাদের এখানে সফলতার হার ইনশাআল্লাহ 100%, কারণ আমাদের তো স্যার এটা রিজেক্ট করার কোনো চান্স নাই এবং রিভিউয়ার আমরাই। তো তারপরে তারা আমাদেরকে ইনফরমালি বলে, বাট ফর্মালি স্যার যেটা বললেন ওই ডোমেইন, সেখানে কিন্তু সব নির্দিষ্ট করে বলা থাকে। আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে এখানে সাইন আপ করতে হবে, এরপরে আপনাকে লিখতে হবে, আপনার সবকিছু থাকবে এবং অল টাইম আপনি কোন প্রজেক্টে আছেন আপডেটটি সব আপনি জানতে পারবেন। এটা হলো সবথেকে উত্তম, চমৎকার। দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো, আমি লেটে যেটা এভারেল্ড এর প্রজেক্টে আছি, এক সাউথ আফ্রিকান ইউনিভার্সিটির প্রফেসর, সো এটাও আমি আমার স্কুল থেকে পেয়েছি। তো স্কুল থেকে আমাদেরকে শেয়ার করেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেখানে এবার ওই প্রফেসরের ইমেল অ্যাড্রেসেই দেওয়া আছে, যেটা বিশ্বস্ত ট্রাস্টেবল একটা অর্গানাইজেশনাল ইমেল অ্যাড্রেস। সো আমরা ওখানে ইমেল অ্যাড্রেসেই সেটা পাঠিয়েছি। সুতরাং
99.99% হচ্ছে মেইন ডোমেইন থেকেই করতে হবে, যেটা আমার 4টা রেকর্ডের মধ্যে 3টা করেছি, আর একটা করেছি হলো সরাসরি ইমেলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওটা বিশ্বস্ত সূত্র থেকে চলে এসেছে। সো এই হলো বিষয়। আর এটা অ্যাভয়েড আপনি করতে পারবেন, আপনি নিজে চলে যান, আপনি ওই মানে ডোমেইনগুলো দেখেন, বুক চ্যাপ্টার চলছে, অনেকগুলো বুক চ্যাপ্টার চলছে এখনো। সো আপনি যে কোনো একটা পড়েন, দেখেন স্কোপ এবং যে 15-16টা চ্যাপ্টার অফার করেছে কোন টপিকটা আপনার সাথে যায়, আপনি একটু চিন্তা করে, এবং আমি যেটা করি প্রথমের দিকে সবাই পছন্দ করে, আমি একটু নিচের দিকে আসি অথবা নিচ থেকে একটু উপরে, কারণ একই বিষয়ের উপরে যদি একাধিক মানুষ আগ্রহ প্রকাশ করে তখন এডিটর বলে দেয় যে এই বিষয়ে আর না, এমন হয়েছে। আমি যখন আগ্রহ প্রকাশ করছি এই বিষয়ে, সঙ্গে সঙ্গে পরের দিন মেল দিয়েছে না এই বিষয়ের উপর অলরেডি আমরা 4টা প্রপোজাল পেয়েছি, অন্য বিষয় পছন্দ করেন, এমনও কিন্তু হয়। হ্যাঁ, তো এরকম করে আপনারা করতে পারেন, তাহলে কাজটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন? না হলে আমরা পরের সেশন শুরু করব ইনশাআল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ স্যার ফর ইউর প্রেজেন্টেশন। আমার খুব প্রাইমারি কোশ্চেনটা হচ্ছে প্রেডিটরি জার্নালগুলো আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, ক্রাইটেরিয়াগুলো কি কি যদি একটু বলতেন। প্রত্যেকদিন আমার কাছে প্রচুর মেইল আসে। প্রথম কথা হলো কি, মিস্টার ডক্টর ইসলাম, উই আর হাইলি ইমপ্রেসড বাই ইওর ভেরি ইফেক্টিভ রিসার্চ। না, আমাকে পাম দিয়ে আগে ভুলাই দিচ্ছে। তারপর ওই পেপারের অ্যাবস্ট্রাক্টটা দিয়েছে যে এইটা আমরা পড়েছি। তারপর হলো যে আমরা এখন এই নতুন একটা জার্নাল ওপেন করতে যাচ্ছি, এটা কিন্তু এইটা আছে, এখন কি করতে হবে? সো তুমি এডিটর হইতে পারো, মানে আমি না চাইতেই অনেক কিছু, মেঘ না চাইতে বৃষ্টির মতো অবস্থা, মনে করবেন যে নিয়তের মতো গড়বড় আছে। তো তারপরে বলতেছে যে তুমি তোমার যদি এখন কোনো পেপার থাকে তুমি আমাদেরকে পাঠাও। আরো সহজ করে দিল কি, যেভাবে আছে আমরা ওভাবেই ছাপাবো, এমনকি 7 দিনের মধ্যে অনলাইন চলে আসবে। এখন বলেন তো এগুলো শোনার পরে কি মনে হবে? যে এত কিছু, মেঘনা চাইতে বৃষ্টি, মুশকিল অবস্থা, রাইট? এটা দেখে আপনি চিনবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অধিকাংশ জার্নাল আছে ইন্ডিয়ান জার্নাল, যেগুলো তারা টাকা চায়, টাকার কথা বলে, তারা যে এত টাকা হলে আমরা ছাপাই 7 দিনের মধ্যে চলে আসবে, যেভাবে দেবেন ওভাবেই চলে আসবে, রাইট? সো আমরা প্রেডেটরি অ্যানিমাল কেমন করে সিক করে দিয়ে আম করে খেয়ে নেয়, মানে আপনার গুডউইলও খেয়ে নিবে, পেপারটাও খেয়ে নিবে, টাকাও খেয়ে নিবে, সবই কিন্তু খেয়ে নিবে। এখন খাওয়া তা আপনি কেমন করে বুঝবেন? ওর কথা থেকেই বুঝবেন যে ওর আচরণ ভালো না, ফার্স্ট ইমপ্রেশন ভালো না, অতএব ওটা আমি অ্যাকসেপ্ট করি না, পড়ার পরে ডিলিট করে দিই, পড়ার পরে ডিলিট করে দিই। আর আপনি ওই জার্নালের ওয়েবসাইটে যে চেক করবেন যে তার অবস্থাটা কেমন, কারণ একটা পেপার একটা বাচ্চার এই যে পরিশ্রম করতে হয়, বাচ্চাকে কেউ কারো হাতে দেয়, তাই না? আমাদের এখনকার সেশনটা কিন্তু আজকের সবথেকে সিগনিফিক্যান্ট সেশন, দ্যাট ইজ কেমন করে আমরা লিখবো, মানে কেমন করে রান্না করব, রাইট? এখন কিন্তু কেমন করে রান্না করব সেইটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আপনাদেরকে 100% কনসেন্ট্রেশন চাচ্ছি, প্লিজ। I require your 100% concentration. These 2 hours is very important. আর এইবার প্রত্যেকটা স্লাইড শেষ হবে আর আপনারা কোশ্চেন করবেন, কারণ দিবসের শেষে আবার ভুলে যেতে পারেন। কারণ ম্যাথোডোলজিটা খুবই দুর্বল, যেটা স্যার বলছেন যে ম্যাথোডোলজি পড়ে হওয়ার কারণে প্রথমেই কিন্তু ডেস্ক থেকে আউট, যেটাকে ডেস্ক রিভিউ বলা হয়, ওই ম্যাথোডোলজি দেখে আউট হয়ে যায়। সুতরাং ম্যাথোডোলজি ফার্স্ট, এটাই আগে দেখা হয়। সো এখন আমরা আলোচনা করব যে কেমন করে আমরা রিসার্চ করব, রিসার্চ প্রসেসটা কেমন হবে, হোয়াট শুড বি আওয়ার রিসার্চ প্রসেস, দ্যাট ইজ ম্যাথোডোলজি। আর শুরুতেই একটা কথা বলি, ম্যাডাম ভাত রান্না করতে গরম মশলা লাগে না? স্যার কিন্তু হ্যাঁ বলছে, মানে স্যার কোনোদিন ভাত রান্না করে। ডিম ভাজতেও গরম মশলা লাগে? বিরিয়ানি রাখতে গরম মশলা লাগে না? লাগে তো। আমি যেটা বললাম যে ভাতও তো রান্না করার একটা জিনিস, কিন্তু ওখানে কেউ যদি বলে গরম মশলা লাগে, তাহলে বুঝতে হবে আপনি ভাত রান্না করা জানেন না, ইউ ডোন্ট নো হাউ টু কুক রাইস। বাট বিরিয়ানি রান্না করতে এবার গরম মশলা ছাড়া এটা তো নরম হয়ে যাবে, যদি না থাকে মশলা গরম, আপনার বিরিয়ানি হয়ে যাবে নরম, এবং তারপরে গৃহকর্তা হয়ে যাবে গরম, তখন আপনি পাবেন অনেক বড় শরম। ওকে, সো এটা এই জন্যই বললাম
ভেঙে দেই যারা আর্লি একাডেমিক আছেন তাদের জন্য, এন্ড উইথ ডিউ রেসপেক্ট যারা এক্সপার্ট তাদের জন্য। আমরা রিসার্চ মানে মনে করি বড় বড় সফটওয়্যার আর বড় বড় স্ট্যাটিস্টিক্যাল ভিউ। এই ভুলটা আমাদের প্রথমেই মগজের মধ্যে গেঁথে গেছে যে রিসার্চ মানে পি ভ্যালু, রিসার্চ মানে আর, রিসার্চ মানে আর স্কয়ার, রিসার্চ মানে করণ ভাগ আলফা, মানে রিসার্চ মানে এমন কোনো কিছু না। ভাত যদি হয় তাহলে তো আপনার গরম মশলার দরকার নেই, বিরিয়ানি হলে আপনার গরম মশলার দরকার আছে। সুতরাং আপনার রিসার্চ প্রবলেম কেমন, রিসার্চের টাইপটা কেমন, সেই রকম অনুযায়ী আপনার কোনো একটা মশলা দরকার হতেও পারে, আবার নাও হতে পারে। প্রথম জিনিস, কারণ আজকে আমি ফোকাস করবো এমন একটা ডোমেন নিয়ে, ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং শেষে আপনাদের সবার জন্য ভালো একটা খবর আছে, আমি সবার সাথে ইনশাআল্লাহ কোলাবোরেট করব এমন একটা মেথোডোলজি নিয়ে, আপনাদের অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটা ভালো পাবলিকেশন সম্ভব দেখাই দেব। এবং দেখবেন সেখানে এইরকম রিসার্চ মানে যে বড় বড় বিগ শট, এগুলো কোনো কিছু দরকার হয় না, ভুল একটা কনসেপ্ট। এই জন্য আরেকটা জিনিস আমি প্রথমে বলে নিই, আপনাকে চেনে যায় আপনি কার সাথে মিশেন, আপনাকে চেনে যায় আপনি কি খান, আপনাকে চেনে যায় আপনার সঙ্গী কারা, আপনাকে চেনা যায় আপনি কার দ্বারা শেপড হয়েছে রিসার্চের ক্ষেত্রে। অতএব একটা দোকান ওপেন করলে, যেটা আমরা দোকানের কি বলি, ঝাপ বলি, তাই না? লোকাল ভাষায় দোকানের ঝাপ বলি বা দোকানের কভার বলি। করে ওপেন করলে আমরা দেখতে পারি এখানে কি প্রোডাক্ট আছে। আপনার কথা শুনে বোঝা যাবে আপনি কেমন, আপনার রিসার্চ প্রোফাইল খুলে দেখা যাবে আপনি কেমন। এই জন্য বললাম, আমার প্রথম এমবিএ থিসিস আমি লিখি একজন অস্ট্রেলিয়ান প্রফেসর, যে প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের স্কলারশিপে পিএইচডি করে আসছে, জীবনে আমাকেই প্রথম নিয়েছে থিসিস করার জন্য, আমি তাকে হাতে পায়ে ধরে রাজি করেছি। সুতরাং প্রথম রিসার্চের খড়ি আমার একজন অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড ব্যাংকের ফেলোর দ্বারা। 2, সুইডেনে আমি নেটিভ স্পিকারদের দ্বারা শেখ, কারণ সুইডেনে আমি প্রথমে থিসিস ফেল করছি, রাশিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ফার্স্ট টাইমে, ওখানে যে কান্নাকাটি করছি, কারণ ওদের পড়াশোনার সিস্টেম পুরোটাই রিসার্চ বেস, একটা কথা বললো রেফারেন্স আছে কি, আর আমরা পুরো পড়াশোনা শেষ করলাম, আমরা এগুলো জানিই না। সুতরাং আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি ফ্যাকাল্টি ফার্স্ট, ওইখানে যাওয়ার পরে আমি কান্নাকাটি করেছি, কারণ প্রথমে করেছি ফেল। হ্যাঁ, আমি প্রথমে ফেল করেছি, থিসিসে ফেল, পরে আমি পাস করছি। সো তারপরে একজন আমেরিকান প্রফেসর, একজন গ্রিসের প্রফেসর, এবং একজন ইউকের প্রফেসর, 3 জন মিলেই আমাকে শেপ করেছে। এবং ইংলিশগুলো শিখেছি নেটিভদের কাছে, কারণ সবখানে ভালো স্কুলে যাবেন তারা আপনাকে তৈরি করার জন্য স্পেশাল পিপল অ্যাপয়েন্ট করে দেবে, আপনাকে শেখাবে। সুতরাং আমি নেটিভ আমেরিকান, নেটিভ অস্ট্রেলিয়ান, নেটিভ ইউকে পিপল দ্বারা শেখি। আর আমার ব্রুনাইয়ের পিএইচডি, দ্যাট ইজ বাংলাদেশে কিন্তু AACSB অ্যাক্রিডিটেড একটা স্কুল নেই, এবং এটা কিন্তু খুবই একটা রিগোরাস একটা স্কুল, এবং এটার ভ্যালিডেশন খুবই স্ট্রং। সো এখানেও আমি প্রচুর নেটিভ মানুষ পেয়েছি। সো আমি কিন্তু নেটিভদের কাছ থেকে শেখা মানুষ। সো কে কি বললো পরের ব্যাপার, আপনি দেখবেন যে যে বলতেছে সে কার দ্বারা ইনফ্লুয়েন্স, কার দ্বারা বায়াস, দ্যাটস ম্যাটারস। বাট আ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। এটা কিন্তু অনেকেই করে। এই জন্যই বললাম, রিসার্চ মানে কখনোই মনে করবেন না পি ভ্যালু, রিসার্চ মানে কখনোই মনে করবেন না আর, রিসার্চ মানে কখনোই মনে করবেন না আর স্কয়ার, রিসার্চ মানে কখনোই মনে করবেন না হাইপোথিসিস। আরে এগুলো একটা মশলার মতো, আপনার দরকার হতেও পারে আবার নাও হতে পারে। প্রথম জিনিস, রাইট? এইটা প্রথমেই মাথা থেকে আপনি আউট করে দেন। তারপরে এখন আমরা আজকের আলোচনা শুরু করি, হাউ টু রাইট রিসার্চ প্রসেস। সো প্রথমত আমরা ইন্ট্রোডাকশন